এটা হচ্ছে হোমোজিনিয়াস লাইন ব্রডেনিং। একটা ওই মিউ জিরো মানে রেসপেক্টেই আর কি পিক গুলো আর কি এর ওপর ওপর এভাবে হয়। আগের দিন দেখিয়েছিলাম, এগুলো জাস্ট আমি রিক্যাপ। আর ইনহোমোজিনিয়াস ব্রডেনিংটা কি হবে, এইরকম একই জায়গায় আর কি হবে। সেই কারণে আমার একটা ওভারঅল একটা আমি একটা ব্রড পিক পাই। ঠিক আছে, এটা হচ্ছে নেট রেসপন্স। এখানে এটা হচ্ছে নেট রেসপন্স, সবকটা যোগ করে এই ওপরেরটা পাচ্ছি। চন্দ্রশেখরের আশা এখনো বাকি। হোমোজিনিয়াস লাইন ব্রডেনিংটা কখন হয়, যখন প্রত্যেকটা অ্যাটম বা অ্যাটম গ্রুপের রেসপন্সটা আইডেন্টিক্যাল থাকে। তাই দেখছি আইডেন্টিক্যাল রেসপন্স, মিউ জিরো, এই নিউ জিরো রেসপেক্ট পিকটা থাকছে। আর ইনহোমোজিনিয়াসে কি হয়, যখন ডিফারেন্ট যে অ্যাটম বা ডিফারেন্ট গ্রুপ অফ অ্যাটমস তারা ডিফারেন্টলি রেসপন্ড করছে। ঠিক আছে, তো তখন বিভিন্ন জায়গায় আমি পিক পাচ্ছি। তো ওভারঅল তাদেরকে যোগ করলে বা সাম করলে যেটা নেট আমার রেসপন্স আসছে, একটা ব্রড পিক আসছে। এখানে একটা সরু পিক আসছিল, এখানে একটা ব্রড পিক আসছে। এইটা ছিল মেন পার্থক্য। আর একটা জিনিস যেটা ছিল এখন কাজ মানে এই আজকের ক্লাসে একটু কাজে লাগবে, সেটা হচ্ছে জি নিউ। সেটা হচ্ছে 4 টাও এল হচ্ছে 1 প্লাস 4 পাই টাও এল স্কোয়ার। এটা হচ্ছে নিউ মাইনাস নিউ জিরো হোল স্কোয়ার। তো আমরা এটা কি পেয়েছিলাম, এটা কিন্তু আমরা পেয়েছিলাম লোরেন্সিয়ান। ঠিক আছে, নিশ্চয়ই মনে আছে, আগে দিনে বলেছিলাম ডিস্ট্রিবিউশনটা যেটা পেয়েছিলাম সেটা লোরেন্সিয়ান পেয়েছিলাম। এবং আমার যে এফডাব্লিউএইচএম যেটা আমার, ঠিক আছে, এফডাব্লিউএইচএমটা কি সেটা আমি আগের দিন বলেছিলাম। যে কোনো একটা পিক যেটা ক্যারেক্টারাইজেশন করা হয় তার এফডাব্লিউএইচএম দিয়ে, এই পিকটার যে ম্যাক্সিমাম পয়েন্ট তার হাফে এসে তার উইথটা কত থাকে, এইটা মাপাটাই হচ্ছে এফডাব্লিউএইচএম। কথাটা ইয়ে হচ্ছে ফুল উইথ, মানে ফুল উইথটা মাপছি কখন, হাফ ম্যাক্স। ঠিক আছে, ম্যাক্সিমাম হাফে গিয়ে ফুল উইথটা মাপছি, সেটা এফডাব্লিউএইচএম। তো সেটা এখানে আমার এক্সপ্রেশনটা ছিল 2 পাই টাও এল। তো এখান থেকে আমি টাও এলটা পেয়েছিলাম 1/2 পাই ডেল্টা। তো সেখান থেকে আমার জি নিউটা কি হয়েছিল, আমি একবারে ফাইনাল ফর্মটা লিখছি ওই ভ্যালুগুলো বসিয়ে। এটাই হচ্ছে আমার লোরেন্জিয়ানের স্ট্যান্ডার্ড। এবার যদি নিউ এর জায়গায় নিউ জিরো বসে, মানে আমরা নিউ জিরোতে জিটা দেখতে চাই, তাহলে কি হয়, এটা তোমরাই পারবে। নিউ জিরো যদি বসাও আলটিমেটলি আসবে হচ্ছে
ঠিক আছে। জেনারেলি জি নিউ যেটা মানে এর ভ্যালু যেটা, এর ভ্যালুটা মোটামুটি -3 থেকে দাদা, হ্যাঁ বলো। সাউন্ডটা খুব আস্তে আসছে আর কেমন শাসা করে আওয়াজ হচ্ছে আর কি। দাঁড়াও। শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। মানে আস্তে শোনা যাচ্ছে না জোরে? না দাদা, ঠিক আছে। ঠিক আচ্ছা, বেশ। তাহলে এইটার ভ্যালু জেনারেলি যেটা হয় এইটা, এত সেকেন্ড পরে। এইবার নেক্সট যেটা মানে যেটা আর কি আজকের ক্লাসে আসছি সেটা হচ্ছে কলিশন ঘটে। কলিশন ঘটে, ঠিক আছে। কলিশন ঘটে কি, আমরা যদি অ্যাটমগুলো ধরি, র্যান্ডম আর কি, র্যান্ডম অ্যাটম আছে মানে একটা সলিডে আমি অ্যাটম করছি, ঠিক আছে। তো অ্যাটমগুলোর মোশন হচ্ছে, মোশনের জন্য তাদের মধ্যে এলাস্টিক কলিশন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা বলতে পারো যে সলিডের মধ্যে তো অ্যাটম নিয়ে মোশন কি করে হবে? সলিডের মধ্যে তো অ্যাটমগুলো একদম চাপা চাপা অবস্থায় আছে, কিন্তু সে যতই মানে চেপে চেপে থাকুক না কেন একটা ভাইব্রেশন সার্টেন আর কি, একটা ভাইব্রেশন হতেই থাকে, মানে অ্যাটমগুলো এজিটেটেড থাকে সবসময়, মানে ভাইব্রেটিং অসিলেটিং। তো সেই মোশনগুলোই যদি ধরা হয়, তো তাদের মধ্যে যখন কলিশন হচ্ছে, কলিশনটা হয় এলাস্টিক কলিশন, ঠিক আছে। আচ্ছা, এই এলাস্টিক কলিশনের জন্য একটা রেডিয়েশন অ্যাটম কিন্তু সে ইমিট করছে, ঠিক আছে। কলিশনের জন্য কলিশন হচ্ছে, তখন কি হচ্ছে, তখন ধরো দুটো লেভেল আছে, একটা E1 আর একটা হচ্ছে E2। তখন কলিশন হচ্ছে, এনার্জি পাচ্ছে, এখান E1 থেকে উঠে E2 তে গেল, আবার E2টা থেকে যখন নামছে তখন একটা রেডিয়েশন দিচ্ছে, ঠিক আছে। বা ওঠার থেকে আমি যদি ওপর মানে একটা এক্সাইটেড অবস্থাতেই থাকে, তখন সে গ্রাউন্ডে যখন আসবে তখন সে কিন্তু একটা রেডিয়েশন দিচ্ছে। এইবার এই যে রেডিয়েশন, এই রেডিয়েশনটা কিন্তু একটা ফেজ চেঞ্জ আছে। ফেজ চেঞ্জ আছে বলতে কীরকম, আমি যদি একটা ছবি এঁকে দেখাই তাহলে বুঝতে পারবে। ধরো রেডিয়েশন ওয়েভটা এরকম এরকম আসছে, এইখানে গিয়ে ওর এই পয়েন্টে গিয়ে ওর একটা কিন্তু ফেজ চেঞ্জ হয়ে গেল। মানে ব্যাপারটা বুঝতে পারলে, এরকম আসার কথা ছিল সেটা কিন্তু এইরকম আসছে, মানে এই জায়গাটা একটা ফেজ চেঞ্জ হলো, আবার এই ফেজে চলতে থাকলো, যত অবধি বলছি আর কি, যত অবধি হলো আবার এখান থেকেও ফেজটা আবার চেঞ্জ হলো। আমি যেটা বললাম যে এই যে এই রেডিয়েশনটা যে হচ্ছে, এই রেডিয়েশনটা একটা ইনস্ট্যান্টেনিয়াস ফেজ চেঞ্জ, এই কলিশনের জন্য একটা আবার ফেজ চেঞ্জ হয়ে যায়। রেডিয়েশনটা
আপন মনে আসছিল, এরকম ভাবে যাচ্ছিল। ঠিক আছে, ঠিক এই টাইম ইনস্ট্যান্টে কলিশনটা হলো। তো ওর মানে যদি কলিশনটা না হতো, ও কিন্তু এইভাবেই যেতে থাকতো। কিন্তু কলিশনটা যেহেতু হলো, এই জায়গাটা কলিশনটা হলো, ওর ফেস চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আবার কলিশনের তো একটা টাইম আছে, খুব ছোট হলেও একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। আবার সেইখান থেকে আবারও আগের অবস্থায়, আগের যেটাতে ও ফিরে আসে, ওখানে অনেকটা চেঞ্জ হবে। বোঝা গেছে? একটা সিঙ্গেল অ্যাটম, একটা সিঙ্গেল। হুম, হ্যাঁ, ওই রেডিয়েশনের টাইম। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, এনার্জি ছেড়ে দিয়েছে। হুম, হুম। আচ্ছা, এই যে লাফ মারার টাইমটুকু, যেটা যে টাইমটা এনার্জিটা কমছে, তার একটা সার্টেন টাইম আছে, তাই না? একটা যে এমিশন যে হচ্ছে, এমিশনের একটা লাইফ টাইম আছে। তো সেই টাইমের মধ্যে যদি কলিশনটা কন্টিনিউয়াস বলতে, হুম, 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 সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হবে। আচ্ছা, তুমি যে বলছো যে ও ও এনার্জিটা ছেড়ে দিয়ে লাফ মারছে, এনার্জিটা যখন ছাড়ছে তার কি একটা টাইম থাকে? কিছু টাইম তো লাগবে এনার্জিটাকে রিলিজ করতে। ওটা খুব কম হবে। ওই টাইমের মধ্যে যদি কোনো পলিউশন ঘটতে থাকে, ঠিক আছে, আমি বলছি এখানে পলিউশনের তোমার অ্যাভারেজ টাইমও আমরা আস্তে আস্তে বের করবো। তো তখন দেখবে যে কতটা আর কি কম টাইমের মধ্যে পলিউশনগুলো ঘটতে থাকছে একে অপরের সাথে। ঠিক আছে, তো ওই আর কি, মোট কথা এনার্জিটা যখন এমিট হচ্ছে, যখন এমিশন হচ্ছে, সেই এমিশন রেডিয়েশনটার এমিট হওয়ার টাইমে যে কলিশনটা ঘটছে, সেই টাইমের মধ্যেই তার একটা ফেজ চেঞ্জ দেখা যাচ্ছে। ঠিক আছে, আবার কলিশনটা যখন শেষ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসছে। আমি যদি এখানে হুম, হুম, হ্যাঁ, ওর মধ্যেই ঘটে যাচ্ছে। না, ওখানে ওখানে হলেও ওটার কোনো এফেক্ট তো পড়বে না, হচ্ছে তো সব সময়। ধরো এতগুলো অ্যাটম রয়েছে, তার মধ্যে কোনো না কোনো প্রত্যেকটা টাইমে, মানে আমাদের রেসপেক্টে ধরতে গেলে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র টাইমের আর কি ডিফারেন্স। আচ্ছা, আমরা যদি টাও জিরো এটাকে ধরে নিই অ্যাভারেজ টাইম বিটুইন গ্রুপ কলিশন। ঠিক আছে, এইটা টাও জিরোর ভ্যালুটা আমি লিখে দিচ্ছি। মোটামুটি হয় 10⁻⁻⁴ থেকে 10⁻⁻10 সেকেন্ড।
এরকম রেঞ্জে হতে পারে, এবং এটা কিন্তু ডিপেন্ড করে প্রেশার আর টেম্পারেচার। ঠিক আছে, স্বাভাবিকভাবে প্রেশার যত বাড়াবে এজিটেশন বাড়বে, টেম্পারেচার যত বাড়াবে এজিটেশন বাড়বে, এজিটেশন বাড়লে ছোটাছুটি বাড়বে, ছোটাছুটি বাড়লে কলিশন বাড়বে, এটা তো জানা কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমি ডিফাইন করতে চাই এখানে, সেটা হচ্ছে টাউ সি। সেটা হচ্ছে কলিশন টাইম। আমি বললাম না যে কলিশনেরও একটা টাইম আছে, যখন দুটো অ্যাটম আসছে একটা জায়গায় কোলাইড করছে, তো তারও তো একটা টাইম আছে, একটা টাইম খুব ছোট হলেও সেই টাইমটুকু তারা কোলাইড করে থাকছে, মানে লেগে থাকছে একে অপরের সাথে। তো এই টাউ সি সেটা হচ্ছে কলিশন টাইম। এইটা জেনারেলি যেটা হয় আর কি, টাউ সি কলিশন টাইমটা আরোই ছোট হবে, মানে টাউ জিরোর থেকে টাউ সিটা ভেরি ভেরি লেস দেন, ঠিক আছে, টাউ সি। এই কলিশনের জন্য একটা ব্রডেনিং দেখা যায়, সেইটাই অ্যাকচুয়ালি হচ্ছে কলিশন ব্রডেনিং। ঠিক আছে, আরো আসি দেখি। এবার আমরা একটু ম্যাথামেটিক্যাল দিকগুলো দেখে নিই। আমার একটা রেডিয়েশন বা ইলেকট্রিক ফিল্ড, সেটাকে আমি এইভাবে লিখতে পারি। অবশ্যই এটাই টাউ জিরো, মানে আমার দুটো কলিশনের মধ্যে ওই টাউ জিরোর মধ্যেই টিটা হতে হবে। আচ্ছা, এটার করেসপন্ডিং আমি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, যে আমার ইয়েটা ডিস্ট্রিবিউশনটা নিউ এর ফাংশন, এটাকে আমি এটা সিম্পল ওই ফুরিয়ার ট্রান্সফর্ম করে দিতে পারি, করেই পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, আমরা লাইন শেপ ফাংশন যেটা, এটা আমরা জানি আগের দিনই আমরা পড়েছি, এই আই এর সাথে ভ্যারি করে, ইন্টেন্সিটির সাথে। ইন্টেন্সিটিটা আবার কার সাথে ভ্যারি করে? মড অফ ই স্কোয়ারের সাথে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি পাচ্ছি এইটা ভ্যারি করছে মড অফ ই স্কোয়ারের সাথে। একটা আমি কনস্ট্যান্ট নিয়ে এলাম, হলো। এবার আমরা এই কে এর ভ্যালুটা তো বার করতে হবে, কে এর ভ্যালুটা আমরা নর্মালাইজেশন কন্ডিশন থেকেই বার করেছিলাম আগের দিন। এইটা আমার কন্ডিশন, এই কন্ডিশন থেকে আমার কেটা পেয়ে গেলাম। এটা বার করার পর আমি আলটিমেটলি আমি একবারে লিখে দিচ্ছি, আমি জি নিউ যেটা পেলাম 2 tau 0 1 plus 4 pi square tau 0 square নিউ মাইনাস নিউ 0 হোল স্কয়ার। এবং এটার এই আমার গ্রাফের ইয়েটা হচ্ছে, টাইপটা হচ্ছে লরেন্সিয়ান। ওই আমরা নিউ জিরোতে জি ক্যাপ কত সেটাও আরেকবার দেখে নিই। এটা আলটিমেটলি নিউ জিরো হলে এটা পুরোটা জিরো হয়ে যাচ্ছে, নিউ এর জায়গায় যদি নিউ জিরো বসাই তাহলে পুরোটা জিরো হচ্ছে, নিচে জাস্ট ওয়ান করে থাকছে, মানে আলটিমেটলি আমার 2 টাও জিরো থাকছে। আর এফ ডাব্লিউ এইচ এমটা দেখে নিই কত, সেটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, আচ্ছা, এটাকে আরেকভাবে লেখা যায় স্ট্যান্ডার্ড ফর্মে, সেটাও আমি লিখে দিচ্ছি। একটু আগে রিক্যাপ করার সময় এইভাবে লিখেছিলাম, আগের দিনের যে রিক্যাপগুলো করালাম সেখানেও এই ব্যাপারগুলো ছিল। এটা আমার স্ট্যান্ডার্ড ফর্ম।
গ্রাফ যদি দেখি, ইন্টেন্সিটির সাথে যদি দেখি, এটা আমার বুঝতে পারছি। এইবার আমার যদি লাইফ টাইম ব্রডেনিং আর কলিশন ব্রডেনিং, এটা সেম অ্যাট দ্য সেম টাইম আর কি, অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট যদি থাকে এই দুটো, তাহলে আলটিমেটলি যেটা আসে, আমি যদি এটাকে টোটাল বলি, এটা আমার FWH, ঠিক আছে, তাহলে কলিশনের জন্য যেটা প্লাস লাইফ টাইমের জন্য, দুটোর প্লাস, দুটো সাম করে টোটালটা পেয়েছি। এটা তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে, এটা প্রুফ করে। এখানে একটা ছোট্ট মডিফাই করা দরকার, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এটা দিয়ে শুরু করতে পারো, যেটা ছিল সেটা তো থাকবেই, তার সাথে একটা ড্যাম্পিং টার্ম থাকবে, ঠিক আছে, কারণ একটা তো সার্টেন লাইফ টাইম আছে, একটা টাইম পর সেটা শেষ হয়ে যাচ্ছে, এই ড্যাম্পিং টার্মটা। এইটা স্টার্টিং পয়েন্ট, এটা ধরে তোমরা এগিয়ে প্রুভ করতে। এরপর তোমাদের যেটা আছে, আচ্ছা আলটিমেটলি তাহলে কি হলো জিনিসটা একটু ফিজিক্যালি বলছে, পলিউশন বডি, ঠিক আছে, পলিউশন বডেনিং এর জন্য কি হচ্ছে, দেখতে পাচ্ছি যে একটা সার্টেন ওই আর কি, ব্রডেনিং জিনিসটা তো সেম, মানে কনসেপ্টটা তো সেম, আমার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে জিনিসটা হওয়ার কথা, তার একটা রেঞ্জ হয়ে যাচ্ছে, এইটাকেই বলা হচ্ছে ব্রডেনিং, মানে একটা পিক একটা লাইনের মতো থাকার কথা, সেটা ব্রডেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই ব্রডেনিং এ আমরা এই FWH ডেল্টা নিয়ে এটাই বার করছি, তো কলিশনের জন্য জিনিসটা হচ্ছে দেখলে, ঠিক আছে। এরপর হবে ডপলার বডেনিং। ডপলার এফেক্ট তোমরা আগেই পড়েছো, কোথায় পড়েছো বলতে পারবে? সাউন্ডেও ছিল, লাইটেও ছিল, তার মানে এটার থেকে একটা জিনিস বোঝা যায়, যখনই কোনো ওয়েভ থাকবে একটা ডপলার এফেক্ট ব্যাপারটা ঘটবে। জিনিসটা কি একটু বলো, এগুলো তোমাদের পড়া জিনিস, ডপলার এফেক্ট কি হয়, কেউ একটা বলো, মানে বেসিক জিনিসটা। কাছে আসলে ওটা কমে, আর দূরে যদি যায় তাহলে বাড়বে, ঠিক, মানে ওর কথা যদি সোর্সটা মুভ করে, অথবা যে যে লিসেনার বা রিসিভার সেও যদি মুভ করে, অথবা যদি দুজনেই মুভ করে, এটাকে একসাথে যদি বলা যায়, যদি সোর্স আর রিসিভারের মধ্যে রিলেটিভ একটা মানে ভেলোসিটি থাকে, তাই তো, সেইটা যদি হয় তাহলে মানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ যাই বলো, অরিজিনাল যেটা হয় সেটার থেকে একটু আলাদা রিসিভার দেখতে পায় বা শুনতে পায়, সে সেটা ডিপেন্ড করছে সে কোন দিকে যাচ্ছে তার উপর। তো একটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ আমরা দেখতে পাই, এই জিনিসটাই হলো ডপলারের। এইখানে এর আলাদা কিচ্ছু না, একই জিনিস, জিনিসটা সেম। ডপলার এফেক্টের জন্য যে ব্রডেনিংটা হচ্ছে সেটাকে আমরা ডপলার ব্রডেনিং বলছি। জিনিসটা এখানে কেমন হবে একটু দেখিয়ে দিই। অ্যাটম গুলো ধরো আছে এরকম। হলো?
এই অ্যাটমগুলো কিন্তু যে কোনো দিকে তার মুভমেন্টগুলো যে কোনো ডিরেকশনেই হতে পারে, যে কোনো ডিরেকশনে, এই ডিরেকশনে যেতে পারে, যে কোনো ডিরেকশনে হতে পারে। আমার একটা ইনকামিং রেডিয়েশন আসছে, যার আর কিছু আমার নিয়ে কাজ নেই, আমার ফ্রিকোয়েন্সিটা নিয়ে কাজ। নিউ ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন আসছে। আমি দুটো জিনিস এখানে ইয়ে করছি। একটা ধরো একটা কোনো অ্যাটমের ভেলোসিটিটা এই দিকে, ভিজেটটা সেটাকে বলবো নেগেটিভ, আর অথবা আমার এই দিকে হতে পারে, তখন আমার ভিজেটটা পজিটিভ হবে। ঠিক আছে, জেড কেন লিখছি, এটা হচ্ছে জেড ডিরেকশন বলে জেড লিখছি। মোশনটা আরো হতে পারে, ওপর দিকেও হতে পারে। 90 ডিগ্রি যখন হয় তখন কিন্তু আমরা কোনো ডপলার এফেক্ট পাবো না। ঠিক আছে, খালি ওই অ্যাক্সিসে এদিকে গেলে একরকম পাবো, এদিকে গেলে আরেক রকম পাবো। আচ্ছা, এই নিউটা কিসের করেসপন্ডিং হচ্ছে, এই দেখো, এটা আমি দুটো লেভেল আছে, E1 E2, এখানে একটা ট্রানজিশন, সেটা নিউ জিরো দিয়ে আমি লিখছি। এই নিউটা যখন নিউ জিরোর সাথে সমান হবে তখন এই ট্রানজিশনটা ঘটবে, রেজোনেন্স যখন হবে। মিউ জিরোটা এখানে কি লিখে দিই, এটা অ্যাটমিক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবার এই ডপলার এফেক্টের এক্সপ্রেশনটা কারোর মনে আছে? আগে যেটা সেটাই, ডপলার এফেক্টের এক্সপ্রেশন মানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ যেটা হচ্ছে, সেটাকে যদি আমি, মানে ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, মানে অ্যাপারেন্ট যে ফ্রিকোয়েন্সিটা সেটা ইকুয়াল টু কত হয়, বাকিরা বাকিদেরও মনে নেই। তাহলে এটা হয় নিউ ইন্টু 1 মাইনাস ভিজেড বাই সি। এটা আমার হচ্ছে অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি, মানে রিসিভার যেটা শুনছে আর কি, ও তো রিয়েলটা শুনছে না। আর এটা তো আমার বললাম, এটা আমার রিয়েল ফ্রিকোয়েন্সি, যেটা ভিজেড জানো, ভেলোসিটি সি তো জানো। আচ্ছা, এই ভিজেডটা কিন্তু নেগেটিভ যখন মানে দুজন দুদিক, মানে দুজনের মুখোমুখি ডিরেকশনে যাচ্ছে, তখন ভিজেডটা নেগেটিভ বলেছি। তো ভিজেডটা যদি তখন নেগেটিভ ভ্যালু বসাই, তাহলে আলটিমেটলি 1+ দিয়ে হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তার মানে মিউ ড্যাশটা বেড়ে যাচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। যখন সোর্স আর রিসিভার একই দিকে যাচ্ছে, মানে অ্যাটমের মুভমেন্টের ডিরেকশন এদিকে, রেডিয়েশন এদিকে, তখন ভিজেডটা হচ্ছে পজিটিভ। ভিজেডটা যখন পজিটিভ, যদি এখানে পজিটিভ ভ্যালু বসাই, তাহলে 1 মাইনাস সামথিং হচ্ছে, আর নিউ এর থেকে কমে যাচ্ছে নিউ ড্যাশটা, তখন নিউ ড্যাশটা কিন্তু এইটা হচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে মনে হচ্ছে। আলাপন কি তাই বলেছিলে তখন? আমি বললাম যে যখন দুজনে মুখোমুখি দিকে যাচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, আর যখন দুজন একই দিকে যাচ্ছে
ফ্রিকোয়েন্সিটা কম। বেশ, এবার যদি দেখি আমরা এই নিউ ড্যাশটা নিউ জিরোর সাথে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে, এটা হলেই তো তবে অ্যাটমগুলো রেডিয়েশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তো তখন আমার নিউ জিরো ইকুয়াল টু নিউ মাইনাস ভিজেড বাই সি, নিউ এর জায়গায় নিউ জিরো, নিউ ড্যাশের জায়গায় নিউ জিরো বসিয়েছি। এটাকে আরেকভাবে লিখতে পারি, যেহেতু ভিজেড বাই সিটা খুব ছোট কোয়ান্টিটি, তো এইভাবে ওটাকে লেখা যায়। তো এইটা একটা পেলাম আমরা। আচ্ছা, এখানে অ্যাটমগুলো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তাদের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা হয় সেটা ওরা ফলো যেটা করে ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন যখন ফলো করছে, আমরা ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন দিয়ে অনেক কিছু জিনিস পড়েছি, তখন তাহলে আমরা একটা জিনিস প্রবাবিলিটি বার করতে পারি যে মানে অ্যাটমটা ভি থেকে ভি প্লাস ডিভি এর মধ্যে আর কি অ্যাটমটার ভেলোসিটিটা থাকবে, তার প্রবাবিলিটি কত হতে পারে। এইটা এবার যদি আমার ইনকামিং ফ্রিকোয়েন্সিটা এরকম দেখায়, এটাই তো পড়লাম, এটা আমার ইনকামিং ফ্রিকোয়েন্সিটা ছিল, তাহলে আমি বললাম কি যে এই করেসপন্ডিং অ্যাটমগুলো রেডিয়েশনটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। তো তখন আমার যদি নিউ ইকুয়াল টু নিউ জিরো হয়, দাদা আগের পেজটা একবার দেখাবে? এগুলো কিন্তু সব ভি, ঠিক আছে, আর এগুলো কিন্তু নিউ, আমার একই হয়ে যাচ্ছে, কিন্তু একটু তোমরা বুঝে নিও। এইখানে যা আছে এগুলো কিন্তু ভি, ভেলোসিটির কথা হচ্ছে এখানে, এগুলো সব ভি, এটা আবার নিউ। আচ্ছা, তো তখন আমার ভিজেট জিরো, মানে তখন অ্যাকচুয়ালি মানে যখন ভিজেট জিরো তখন আমার কিন্তু নিউ ইকুয়াল টু নিউ জিরো। যখন ভিজেট আমার নেগেটিভ তখন হবে নিউ জিরো থেকে নিউটা ছোট, আর যখন আমার ভিজেট হবে পজিটিভ তখন হবে নিউ জিরো থেকে নিউটা বড়, ঠিক আছে। তার মানে এখানে কি মানে বোঝাতে এটা কি চাইছে, এখানে এটাই বোঝাতে চাইছে আমার এদিকে যদি ইন্টেন্সিটি আমার যখন আমার ভিজেট জিরো তখন আমার হচ্ছে নিউ জিরোতে আমি রেখেছি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু নিউ এর এক্সিস, মানে এটা নিউ জিরো, আমি জাস্ট লিখছি যখন ভিজেট জিরো, আমি এটা এখানেই বরং লিখি যখন ভিজেট জিরো। যখন ভিজেট নেগেটিভ তখন কিন্তু নিউটা নিউ জিরোর থেকে ছোট হয়ে যাচ্ছে, মানে এই দিকে চলে আসছে তখন নেগেটিভ,
ঠিক আছে, এই টাইমে কিন্তু আমার ভিজেডটা নেগেটিভ। আর যখন ভিজেডটা পজিটিভ তখন কিন্তু আমার নিউটা দেখো নিউ জিরো থেকে বড়, মানে এই সাইডে চলে আসছে। তো আলটিমেটলি আমি একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন বা গসিয়ান কার্ভ পাচ্ছি। বোঝা গেল? এটাকে নাম্বার অফ অ্যাটমস যদি বলি। তা জিনিসটা বোঝা গেল যে আমরা এখানেও একটা ব্রডেনিং পাচ্ছি। নিউ জিরোতে থাকার কথা, সেখানে আমরা নিউ জিরো থেকে কমেও কিছু আমার নাম্বার অফ অ্যাটমস থাকছে, আর নিউ জিরোর থেকে বেশিও আমার কিছু, মানে ওই ফ্রিকোয়েন্সিরও কিছু নাম্বার অফ অ্যাটমস ওই ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু রেজোনেটস, মানে রেজোনেট করছে ব্যাপারটা, মানে ইন্টারাক্ট করছে। যেখানে কোথায়? আচ্ছা, ও আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে যেখানে আমার খালি নিউ জিরোতে হওয়ার কথা ছিল, সেখানে আমি একটা কিন্তু সার্টেন রেঞ্জ পাচ্ছি। এটাই হলো ব্রডেনিং। ঠিক আছে, আর একটু ম্যাথামেটিক্যাল জিনিসপত্রতে আসি। আচ্ছা, রো নিউ ডি নিউ ভিএক্স রো ওয়াই ভিওয়াই ডিভিওয়াই রো জেড ভিজেড ডিভিজেড। এবার আমরা জেড কম্পোনেন্টটা খালি নিচ্ছি। ঠিক আছে, মানে এই পার্টটা। তাহলে রো ভিজেড ডিভিজেড, সেটা আমরা লিখছি ওইভাবেই যে ডিস্ট্রিবিউশনটা ছিল। 3-2 ছিল, এখানে তো একটা নিচ্ছি, হাফ হচ্ছে। তাই মানে ভিজেড স্কোয়ার হবে খালি ডিভিজেড। হলো, এইটা পেলাম। এবার আমরা জানি যে আমার প্রবাবিলিটিটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেশন করলে 1 পাবো। ডি এটা ভিজেড 1 পাবো। তো এখান থেকে যদি আমি ভ্যালুগুলো বসাই, আমি এই রোজ এই ইয়েটা আর লিখছি না, এই ইয়েটা ভ্যালুটা, এটা হলো 1। এইবার এইখানে আমার ভিজেডটাকে আমি যদি নিউ মাইনাস নিউ জিরো বাই নিউ জিরো ইন্টু সি এটা দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে ডিভিজেডটা কি থাকছে? 3/μ0 ডি নিউ। ঠিক আছে, এই দুটোকে এখানে যদি আমি বসিয়ে দিই, আমার তাহলে হয়ে যাচ্ছে এখানে তো আমার ভি থেকে নিউতে আমার ইয়েটা চেঞ্জ হবে, লিমিটটা মাইনাস ইনফিনিটি যদি বসাই, 0 থেকে টু নিউ জিরো হচ্ছে। এইটা হলো এক্সপোনেনশিয়াল মাইনাস এম বাই 2 কেভিটি। আচ্ছা, এখানে ভ্যালুটা বসাবো, এখানে ডিভিজেড এর ভ্যালুটা বসালাম, এগুলো নিউ কিন্তু, সেটা হচ্ছে 1।
m বাই 2 kbt এইটাকে a ধরবো, ঠিক আছে? এই জিনিসটাকে a ধরছি, মাইনাসটা বাদ দিয়ে। কিন্তু a যখন ধরবো আমার ইয়েটা এইখান থেকে আরেকটা জিনিস আমি বলি, এইখানে একটা জিনিস, এখানে লিমিটটা অ্যাকচুয়ালি 0 থেকে ইনফিনিটি হয়ে যাবে। 2 নিউ 0 আমি লিখেছিলাম, কিন্তু আমার নিউ জিরোই অ্যাকচুয়ালি 0 থেকে অনেকটাই বেশি, মানে সেই রেসপেক্টে তোমার এখানে এটা ইনফিনিটি আর কি মোটামুটি হয়ে যাচ্ছে ইয়েটা, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল, আচ্ছা, a বাই পাই টু দি পাওয়ার, a বাই পাই টু দি পাওয়ার হাফ, এটা বাইরে থাকছে এইটা, ঠিক আছে? আর ভেতরে হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস a সি স্কোয়ার বাই নিউ জিরো স্কোয়ার ইন্টু নিউ মাইনাস নিউ জিরো হোল স্কোয়ার, আর এদিকে সি বাই নিউ জিরো টি ইকুয়াল টু 1। আবার a সি স্কোয়ার নিউ জিরো স্কোয়ার, এইটাকে আমরা যদি বি ধরি, মাইনাসটা বাদ দিয়ে, কিন্তু তাহলে কি আসছে? তাহলে আসছে দেখো বি বাই পাই হাফ 0 থেকে ইনফিনিটি এক্সপোনেনশিয়াল মাইনাস বি নিউ মাইনাস নিউ জিরো হোল স্কোয়ার টি নিউ, যেটা হচ্ছে 1। এবার এখান থেকে ইন্টিগ্রালটা আর কি ইজিলি ইয়ে করা যায়। এখানে একটা ফর্ম তোমাদের আমি জানি না মনে আছে কিনা, এটা একটা স্পেশাল আর কি ফর্ম, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস পি এক্স স্কোয়ার ডিএক্স, সেটার ভ্যালু একদম ডাইরেক্ট চলে আসে পাই বাই পি, রুট ওভার পাই বাই। এইখান থেকে ওটা একই ফর্মে অ্যাকচুয়ালি আসছে, ঠিক আছে? দাদা একটা সি বাই নিউ জিরো থাকবে না? সি বাই এইটা, সি বাই, হ্যাঁ এইটা সামনে পাঠিয়ে দিয়ে আমি এটাকে অলরেডি বি করে দিয়েছি। এটা খেয়াল করেছো কি? এখানে এ বাই পাই ছিল, আমি কিন্তু পরের লাইনে বি বাই পাই লিখেছি। সামনে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? সামনে পাঠিয়ে দিয়ে এটা হাফ আছে টু দি পাওয়ার, ভেতরে ঢুকলে সি স্কোয়ার হয়ে যাচ্ছে, নিউ জিরোটা ভেতরে ঢুকলে নিউ জিরো স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এ সি স্কোয়ার বাই নিউ জিরো স্কোয়ার, ওটাই হয়ে গেছে বি বাই পাই, সেটা তো আছেই, আর টু দি পাওয়ার হাফ আছে। আচ্ছা, এইবার তাহলে আমরা ওই জিনিসটা পেলাম, ঠিক আছে? আচ্ছা, এটা বি এর মানে ফর অল ভ্যালুজ অফ বি, এই জিনিসটা আর কি সত্যি। আচ্ছা, আর বি এর ভেতর কি কি ঢুকে আছে? বি এর ভেতর এম ঢুকে আছে, টি ঢুকে আছে, মানে মাস আর টেম্পারেচার, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে কম্পেয়ার উইথ 0 থেকে পাই জি নিউ ডি নিউ ইকুয়াল টু 1। তাহলে 1 এর জায়গায় আমি এটা যদি বসাই, তাহলে সেইখান থেকে আমি যদি কম্পেয়ার করি এলএইচএস আর এইচএস, জি নিউ ইকুয়াল টু পাবো হচ্ছে বি বাই পাই টু দি পাওয়ার হাফ এক্সপোনেনশিয়াল মাইনাস বি নিউ মাইনাস নিউ জিরো হোল স্কোয়ার। এটা অ্যাকচুয়ালি একটা গসিয়ান ডিস্ট্রিবিউশন, যেটা সেন্টার্ড ইন আ নিউ ইকুয়াল টু নিউ জিরোতে।
এটা হচ্ছে নিউ জিরো। তাহলে জি অ্যাট নিউ জিরো সেটা কি হবে? নিউ জিরোতে জি এর ভ্যালু দেখো এই পুরো পার্টটা 1 চলে আসছে, কারণ ভেতরটা পাওয়ার এক্সপোনেনশিয়ালে পাওয়ারে 0 চলে আসছে। তাহলে আমার ম্যাক্সিমাম যে ভ্যালু জি নিউ, এই নিউ জিরোতে আমার জি এর ভ্যালু সেটা হচ্ছে বি বাই পাই টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, এবার তার হাফে আমার যেখানে এফ ডাব্লিউ এইচ এমটা নেব, মানে হাফ অফ বি টু দি পাওয়ার এইটা আমার এটা এই ভ্যালুটা। আচ্ছা, এফ ডাব্লিউ এইচ এমটা বের করে ফেলি। ln2 এটা ln2 by pi half এটা। তো এটা আলটিমেটলি এইটা মানে তো আবার নাকি খুব ছোট, মানে খুবই ছোট, এই প্রায় 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জি নিউ জিরো আলটিমেটলি হচ্ছে 1 বাই ডেল্টা নিউ, মানে ডাব্লিউ এইচ এম এর ইনভার্স। এইটা তাহলে এলো কিন্তু হচ্ছে আমার গাউসিয়ান। এবার গাউসিয়ান আর লরেঞ্জিয়ানের মধ্যে পার্থক্যটা কি? আগের আমার কিন্তু আগের বটেনিংটায় লরেঞ্জিয়ান আসছিল, কিন্তু আমার ডপলার বটেনিং এ কিন্তু গাউসিয়ান এলো। আমি জাস্ট পার্থক্যটা একটু বলে দিই, গ্রাফটা দেখলেই পার্থক্যটা অ্যাকচুয়ালি বুঝে যাবে। এটা যদি হয় আমার গাউসিয়ান, এটা নিউ জিরো, এই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশন। তো পার্থক্যটা মানে একদম চোখের সামনেই তোমাদের বোঝা যাচ্ছে। লরেঞ্জিয়ান ডিস্ট্রিবিউশনটা খুব ফাস্ট গ্রো করে বা ফাস্ট ডিকে করে, গাউসিয়ান কিন্তু সেটা না। গাউসিয়ানের এফডব্লিউএইচএমটা বেশি হবে, লরেঞ্জিয়ানের এফডব্লিউএইচএমটা একটু তুলনামূলকভাবে কম হবে। আর হচ্ছে লরেঞ্জিয়ান এই শেষের দিকে এসে লরেঞ্জিয়ানটা একটু ওপরের দিকে থাকে, গাউসিয়ানটা কিন্তু একটু নিচের দিকে থাকে, কারণ বেশিরভাগই এইখানে ঢুকে গেছে। লরেঞ্জিয়ান তো এই জায়গাটা কম, তো স্বাভাবিকভাবে বেসটা একটু বেশিই থাকবে। ঠিক আছে, আচ্ছা একটু সামারাইজ করে দিই। গাউসিয়ানের এফডব্লিউএইচএম হলো এইটাই তো ছিল, হ্যাঁ। আর হচ্ছে আমার নিউ জিরোর ভ্যালু ছিল 2 ln2 বাই পাই হাফ বাই 1 বাই এটা। তো এটা মোটামুটি 0.94 ইন্টু এইটা 94, এটা ঠিক আছে। ওই কারণে আমি এখানে ওই আর কি প্রায় মানে 0.94কে মোটামুটি 1 ধরে নিয়ে আমি এইটাকে 1 ধরেছি,
1 ইন্টু এটা মানে এটা, ওই জন্য আমি এটা মানে অ্যাপ্রক্সিমেটলি লিখেছি। তো এইটা হয়, ঠিক আছে মোটামুটি। লরেঞ্জিয়ানের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আমার FWHM 1/2 পাই tau L, আর G nu 0 সেটা হচ্ছে 2/পাই ইন্টু 1/FWHM, তো সেটা মোটামুটি আছে 0.64 ইন্টু এটা। পার্থক্যটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো কি বললাম, এই জি নিউ 0 এটা তোমার কম হবে একটু, FWHMটা স্বাভাবিকভাবেই কম হবে। তোমার লরেঞ্জিয়ানের ক্ষেত্রে ছবিতেও তাই দেখা যাচ্ছে। তাহলে কি দেখা গেল, এই দুটো পার্থক্য। তো এইটা আমার হচ্ছে FWHM অফ এইটা। তো আলটিমেটলি আমি যদি FWHM এর তুলনা করতে চাই, তাহলে FWHM অফ ডপলার সেটা মোটামুটি 1.47 টাইমস FWHM অফ লাইফ টাইম হচ্ছে, অবশ্যই ফর সেম জি নিউ 0 কিন্তু, ঠিক আছে, প্রায় 1.5 গুণ বেশি হচ্ছে FWHM। এটা গেল ডপলার ব্যাপার। তাহলে ম্যাথামেটিক্যালি তো অনেক কিছুই হলো, ফিজিক্যালি ব্যাপারটা বুঝতে পারলে যে ডপলার এফেক্টের জন্য, এই মোশনের জন্য একটা মানে মোশন না থাকলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি নিউ 0-তে রেজোনেট করার কথা, কিন্তু মোশন থাকার জন্য একটা ওই পার্টিকুলার একটাই ফ্রিকোয়েন্সিতে না হয় একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ সামান্য কম বেশি, সে ফ্রিকোয়েন্সি রেঞ্জের সাথে ও রেজোনেট করছে কিছু কিছু অ্যাটম। অবশ্যই যে অ্যাটমগুলো পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ট্রাভেল করছে, সেই অ্যাটমগুলো পারপেন্ডিকুলার ওপর নিচ যে ট্রাভেল করছে, সেই অ্যাটমগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ডপলার এফেক্ট দেখা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ওই আছে 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, এইগুলো রয়েছে। এই অ্যাটমিক সিস্টেমগুলো জানতে হবে। 2 লেভেল অ্যাটমিক সিস্টেম তো জানো, অনেকবার আমরা যাই ছবি আঁকি, সিম্পল যে ছবিটা সেটাই 2 লেভেল। বোঝাই যাচ্ছে যে দুটো লেভেল আছে, নামটা থেকেই বোঝা যাচ্ছে 2 লেভেল সিস্টেম। একটা হচ্ছে আমার E1 গ্রাউন্ড লেভেল, একটা হচ্ছে আমার E2, এবং সেখানে আমার নাম্বার অফ অ্যাটমস N1 N2, ঠিক আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম যখন কিছু আমি করিনি, থার্মাল ইকুইলিব্রিয়ামে রেখেছি, জেনারেলি যা হয় N2টা একদম অনেক N1 এর থেকে অনেক 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 কম হয়, মানে এক্সাইটেড সেটা থাকেই না। আমি এখানে যদি দুটো রাখি, এখানে আমাকে অনেকগুলো রাখতে হবে, অনেক কম হয়, ঠিক আছে। তো এক্সাইটেড হলে এখানে গেল, আবার সে আবার ডি এক্সাইট হয়ে এখানে ফিরে আসে। এবার একটা জিনিস যেটা ওই পাম্পিং কথাটা আগের দিন বলেছিলাম, সেই পাম্পিং যদি করি আমি, পাম্পিং মানে আগের দিনই আমি বলেছিলাম যে কোনো একটা ভাবে এক্সাইট করা, সেটা আমি রেডিয়েশন দিয়ে এক্সাইট করতে পারি, ইলেকট্রিক্যাল ডিসচার্জ দিয়ে এক্সাইট করতে পারি, কেমিক্যাল কিছু করে আমি এক্সাইট করতে পারি। মোট কথা কোনো একটা ভাবে আমি এক্সাইট করছি, সেটাই হচ্ছে পাম্পিং। পাম্প করা মানে তো ওই আর কি তোলা, ওই জল তোলার ব্যাপার ওই রকমই, মানে গ্রাউন্ড লেভেল থেকে আমি ওপরে পাম্প করছি আর কি অ্যাটমগুলো, ঠিক আছে। সেই হিসাবে পাম্প কথাটা এখানে বলা। তো আমার এখানে যদি E1 N1 E2 N2, আচ্ছা, এখানে আমার অ্যাটম রয়েছে, আমি একটা আর কি
রেডিয়েশন, যেটাকে আমি এইচ নিউ পিপি ফর পাম্পিং, মানে পাম্পিং এর জন্য আমি পিটা দিলাম, এইচ নিউ দিয়ে আমি রেডিয়েশন। তো সে এক্সাইট হলো, এক্সাইট করে 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 আমি ওপরের ইয়েটা কিন্তু কম ছিল, সেটাকে আমি কিন্তু বাড়ালাম, ঠিক আছে। আবার ও যখন একটা অ্যাটম যখন ডিএক্সাইট হয়ে আসবে তখন ও একটা রেডিয়েশন দেবে, সেটা আবার অন্য ফ্রিকোয়েন্সির রেডিয়েশন কিন্তু, ঠিক আছে। এটা হলো 2 লেভেল সিস্টেমের ক্ষেত্রে। 3 লেভেল সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? এটা হলো 2 লেভেল সিস্টেম। থ্রি লেভেল সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? 3 লেভেল সিস্টেমের ক্ষেত্রে তিনটে নাম শুনেই বোঝা যাচ্ছে যে তিনখানা আমার লেভেল আছে, তিনখানা এনার্জি লেভেল। আমার E1টা যে গ্রাউন্ড হতে হবে তার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে, যে কোনো তিনটে লেভেল। তার করেসপন্ডিং আমার অ্যাটমিক যে নাম্বার অফ অ্যাটমস আর কি, যেটা সেটা হচ্ছে n1 ইন্টু n3। এইবার দেখো, আমি রেডিয়েশন দিলাম, একটা আমি পাম্পিং করলাম। এই পাম্পিংটার জন্য এইখান থেকে আমার অ্যাটম, এখানে ধরো তো আমার অ্যাটম আছে, আমার সোজা এক্সাইট হয়ে উপরে পাঠিয়ে দিই, ঠিক আছে, উপরে পাঠিয়ে। এবার সে দুভাবে আসতে পারে, একটা আসতে পারে ও ডিরেক্ট চলে এলো নিচে, আরেকটা আসতে পারে ও এই লেভেলটায় এলো, এই লেভেলে কিছু পপুলেশন দেখা যাচ্ছে কারণ এই লেভেলে কিছু যে এসছে আর কি। এবার এই লেভেল থেকে যখন ও নিচে নামছে তখন ও একটা, এটা আবার অন্য ফ্রিকোয়েন্সি, ও একটা ফ্রিকোয়েন্সি রেডিয়েশন দিচ্ছে, এরকম হতে পারে। এটা হচ্ছে আমার 3 লেভেল সিস্টেম। 4 লেভেল সিস্টেমটা কি? আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে, এইখানে কিন্তু আমি এরকম পাম্প করে করে পপুলেশন ইনভার্সনটা ঘটাতে পারি, ঠিক আছে। যখনই ওপরটা বেশি হয়ে যাবে নিচটা কম হয়ে যাবে, মানে যখনই এই জিনিসটা হয়ে যেতে থাকবে তখন কিন্তু পপুলেশন ইনভার্সন হয়ে যাবে। এখানেও ঠিক তাই। আরো আমি 4 লেভেল সিস্টেমের জন্য আসছি। এটা নাম শুনেই বুঝতে পারছো যে 4 লেভেল সিস্টেমে আমার 4খানা এনার্জি লেভেল থাকে। একটা হায়ার এনার্জি লেভেল আমি দিলাম, আর মাঝে আমার রইল দুটো। n1, n2, n3, n4। আমি এখান থেকে রেডিয়েশন দিলাম। একটা হতে পারে ও, মানে একটা হতে পারে না, এই জিনিসটাই হচ্ছে, যেটা হচ্ছে ও রেডিয়েশনটা নিয়ে কোনো একটা অ্যাটম ধরো E4 এ চলে গেল, E4 এ চলে গেল, সেখানে তাহলে কিছু পপুলেশন হচ্ছে আস্তে আস্তে, এটা অনেকটা বেশি হয় পপুলেশনটা, ঠিক আছে, ভালো। আচ্ছা, ওখান থেকে ও সেই কোনো একটা অ্যাটম ডিএক্সাইট হয়ে ও একদম নিচে চলে এলো, ঠিক আছে। এটাকে আমি
ট্রানজিশন 4 to 1, T41 লিখছি, 4 থেকে 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হতে পারে এইখান থেকেও এইটাতে এলো, এটাকে কি বলবো, T43। আরেকটা হতে পারে এখান থেকে এইটাতে এলো, এটাকে বলবো হচ্ছে T42, T42। আরো একটা হতে পারে, সেটা হচ্ছে আমার এইখান থেকে ওই এখানে এলো, এটা হচ্ছে T21। আরেকটা হতে পারে যেটা হচ্ছে এইখান থেকে ওইখানে এলো, এটা হচ্ছে T32। এবার এইখানে আমার কিছু অ্যাটম আছে, এইখানে কিছু অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। এইভাবে একটা সার্টেন কন্ডিশনে আমি পপুলেশন ইনভার্সনটা অ্যাচিভ করতে পারি। কিছুই না, পপুলেশন মানে ওপরটা কখন বেশি হয়ে যাবে, যখন আমার এই ওপর থেকে যে রেটে আসছে এখান থেকে তার থেকে কম রেটে যাচ্ছে। স্বাভাবিক, এই যে রেটটা এটা অনেক বেশি, মানে এখানে এসে তাড়াতাড়ি করে অনেক জমা হয়ে যাচ্ছে, কিন্তু এইখান থেকে কম আসছে, তো এখানে কম জমা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই দুটো, আমার এই দুটো লেভেলের মধ্যে যদি N2 N3 দেখি, তো তেমন যদি হয় যে T43টা যদি বেশি হয় T32 এর থেকে, স্বাভাবিকভাবে এখানে বেশি জমা হবে, এখানে বেশি এখানে কম জমা হচ্ছে অ্যাটম নাম্বার। তো তার মানে এই দুটো লেভেলের মধ্যে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হয়ে গেল, তো সেখান থেকে আমরা লেজিং এফেক্ট পাচ্ছি। ঠিক আছে, জিনিসটা এইরকম অনেকটা। এবার একটা জিনিস আসে, সেটা হচ্ছে লেজার রেট ইকুয়েশন। লেজার রেট ইকুয়েশনটা কি, নামটা থেকেই বুঝতে পারছো। লেজার রেট ইকুয়েশনটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যেটা কিনা যে লেজার এফেক্টটার রেটটাকে ও ডেসক্রাইব করছে। লেজার এফেক্টটা কি সেটাকে যদি আরেকটু ভেঙে বলা যায়, যে চেঞ্জ অফ অ্যাটমিক পপুলেশন অফ এনার্জি লেভেল ইন দ্য প্রেজেন্স অফ পাম্প। যখন পাম্পিং করছি সেই পাম্পের প্রেজেন্সে যে নাম্বার অফ অ্যাটম বা অ্যাটমিক পপুলেশন, যাই বলো দুটোই সেম, তো অ্যাটমিক পপুলেশন অফ এনার্জি লেভেলের যে রেট অফ চেঞ্জ সেটাকে বলা হচ্ছে লেজার রেট ইকুয়েশন। ঠিক আছে, আমি এটা আঁকছি না, ওই যেটা আমি 4 লেভেল সিস্টেমে বোঝালাম, যে আমার এখানে যদি আমার রেটটা বেশি হয়, এইটার রেটটা বেশি হয় মানে এটার লাইফ টাইম রেট বেশি, মানে কি এই এনার্জি লেভেলটা লাইফ টাইম বেশি, এই এনার্জি লেভেলটা লাইফ টাইম যতটা থাকবে ততখানি তো এর অ্যাটমগুলো এখানে থাকতে পারবে। লাইফ টাইম শেষ হয়ে যাওয়া মানে অ্যাটমগুলো শেষ হয়ে যাবে, মানে দুটোই অ্যাকচুয়ালি ভাইস ভার্সা, মানে অ্যাটমগুলো শেষ হয়ে যাওয়া মানে আর ওই এনার্জি লেভেলটা রইলো না, মানে ওটা লাইফ টাইমও শেষ। কথাটা বুঝতে পেরেছো তো, এরকমই ব্যাপারটা। তো এইটা লাইফ টাইম বেশি, এটা লাইফ টাইম কম যদি হয়, স্বাভাবিকভাবে তাহলে পপুলেশন ইনভার্সন হয়ে গেল এখানে। সেটা আমি আর আঁকছি না নতুন করে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ফোটন ফ্লাক্স। ফোটন ফ্লাক্সটাই হচ্ছে মানে ওই রেট ইকুয়েশন, অনেক জায়গায় সেটা ফোটন ফ্লাক্স লেখা থাকে। ঠিক আছে, আমি এগুলো পুরোনো আইনস্টাইনের এই কোএফিসিয়েন্টের এ বাই বি কত মনে আছে কারোর? এগুলো মনে রাখতে হবে একটু।
আচ্ছা, এ হচ্ছে স্পন্টেনিয়াস এর টি এর সাথে ইয়ে, আর এটা হচ্ছে CYN। তাহলে আমার গামা 21 ট্রানজিশন রেট, তাহলে W21 ইন্টু N2 সেটা হচ্ছে B ইন্টু ইউ নিউ জি নিউ ইন্টু N2। এবার এখান থেকে আমি যদি সব ভ্যালুগুলো বসাই, তাহলে দাঁড়া দেখি কত আসছে। টিএসপি জি নিউ বসলো, ঠিক আছে। এই যে টার্মটা না, দাঁড়া, এই যে ব্র্যাকেটের মধ্যে টার্মটা, এইটাকে বলা হচ্ছে ফাইন, এইটা হচ্ছে ফোটন ফ্লাক্স। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে, গামা 21 ইকুয়াল টু দাঁড়ালো সিগমা মিউ, এই সিগমা নিউ ফাই নিউ ইন্টু N2। ঠিক আছে, W21 দাঁড়ালো হচ্ছে, W21 ইন্টু N2 ছিল, তো N2টাই বাদ দিলে W21টা হচ্ছে সিগমা নিউ ফাই নিউ। আচ্ছা, এবার 2 লেভেল অ্যাটমিক সিস্টেমের আমি রেট ইকুয়েশন যদি দেখি, তো আমি একটা 2 লেভেল আমি সিস্টেম কনসিডার করছি, অবশ্যই পাম্প রাখবো, মানে ইন দ্য প্রেজেন্স অফ পাম্প। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার অ্যাটমস গুলো রয়েছে, প্রেজেন্স অফ পাম্পে আমার অ্যাটম গুলো কিছু এক্সাইটেড হয়ে উপরে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে কিছু আমার স্পন্টেনিয়াস এমিশন হচ্ছে। তো আমার W12 সেটা WT1 ইকুয়াল টু পাম্পের W। ঠিক আছে, সেটা তো আমার ইকুয়াল 2 লেভেলের ক্ষেত্রে, তাহলে আমার dN2/dt WP1N1 WPN1 WPN2 মাইনাস T21, মানে 2 থেকে 1 এ ট্রানজিশন। এই জিনিসগুলো আগে কিন্তু করেছো, dN2dt করিয়েছি। আচ্ছা, dN1dt মানে নিচের চেঞ্জটা কি হবে, পপুলেশনের রেট অফ চেঞ্জ, সেটা হচ্ছে মাইনাস WPN1, এখান থেকে কমছে, তাহলে প্লাস WPN2 প্লাস T21N2। ঠিক আছে, আচ্ছা, তো এটা দেখো আলটিমেটলি অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস অফ dN2dt, সেটা করলেই দেখতে পাবো। এবার যদি আমার টোটাল নাম্বার অফ অ্যাটম স্বাভাবিকভাবে উপরে যদি নিচে N1 আর উপরে N2 কানা টোটাল নাম্বার, তাহলে N1 প্লাস N2, সেটাকে আমি N দিয়ে লিখছি। এবার এইটা তো আমার ফিক্সড, তাহলে আমি বলতেই পারি dN/dt ইকুয়াল টু 0। dN/dt ইকুয়াল টু 0 মানে হচ্ছে আবার এই dN/dt-টাকে যদি এখানে এই রেসপেক্টে ভেঙে দিই, তাহলে dN1dt প্লাস dN2dt সেটা 0, সেটা মানে পাচ্ছি কি dN1dt ইকুয়াল টু মাইনাস dN2dt, সেটাই পেলাম, এটাই অ্যাকচুয়ালি পেয়েছি। আর স্টেডি স্টেটে
dn1 dtও 0 আর dn2 dt স্টেডি স্টেট, মানে কোনো চেঞ্জ হচ্ছে না, তো রেট অফ চেঞ্জ অফ নাম্বার তো 0ই হবে। ওখান থেকে আসছে হচ্ছে n1 wp equal to wp plus t21 কমন, n2 যদি কমন নিই তাহলে হচ্ছে এটা এইখান থেকে আসছে। এটা যদি আমি 0 করে দিই স্টেডি স্টেটে, তাহলে কিন্তু আমার এখান থেকে আমি এটা পাচ্ছি। ঠিক আছে, তো সেখান থেকে আমি হ্যাঁ, তো সেখান থেকে আমি যদি n2 বাই n1 পেতে চাই, তাহলে আলটিমেটলি wp বাই wp প্লাস t21 আসে। এগুলো সিম্পল ম্যাথামেটিক্স, কিন্তু এগুলো মানে বোঝার কিছুই নেই। আর wp t21 এগুলো 0 থেকে বড়, তো সেটা মানে হচ্ছে n2 n1 এর থেকে ছোট, তাই তো আসছে। এইটা থেকে wp আর t21 যদি 0 থেকে বড় হয়, পজিটিভ হয়, স্বাভাবিকভাবেই এইটা আমার কি আসছে, এটা আমার ফ্র্যাকশনে আসছে। ফ্র্যাকশন আসা মানেই হচ্ছে 1 এর থেকে ছোট, তাহলে n2 বাই n1 এটা আসছে, তো স্বাভাবিকভাবে n2 এইটাই আসবে, n2 is less than n1। তার মানে এটা কি, যে n2 হচ্ছে n1 এর থেকে লেস দেন থাকবেই থাকবে প্রত্যেকটা টাইম। তার মানে কি, পপুলেশন ইনভার্সন হতে গেলে আমার n2 টাকে গ্রেটার হতে হবে, তো সেটা এখানে পসিবল না। তাহলে এখান থেকে একটা কনক্লুশন আসে, population inversion is not possible in a two-level system for any pumping rate। তুমি যতই পাম্প দাও কিন্তু এটা পসিবল হবে না টু লেভেল সিস্টেমের ক্ষেত্রে, অবশ্যই steady state। ঠিক আছে, বোঝা গেল তাহলে যে লেজার, আমরা লেজার টু লেভেল সিস্টেম দিয়ে কেন বানাতে পারবো না। নাও n2 minus n1 by n2 plus n1, এটা যদি আমরা করি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, minus 21 এনটা তো আগেই আমি ডিফাইন করেছি n1 plus n2, তাহলে এখান থেকে আমি ডেল্টা n যেটা সেটা এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এরপর আমি একটু 15 মিনিটের ব্রেক নিয়ে আমি 8:30 নাগাদ আবার আসছি। আলাপন বোধহয় আর হবে না তোমার, তুমি ইয়ে করে যেতে পারো, লেফট করে যেতে পারো। তোমরা চাইলে এখানেই থাকতে পারো, অথবা আমি একবার 8:30 নাগাদ এসে, বা 8:30 নাগাদ তোমরা আবার জয়েন করে যেতে পারো। ঠিক আছে, 8:30 থেকে শুরু করবো।